স্বৈরাচারী রাজনীতি এবং একই সাথে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, এই দুইটার সংমিশ্রণ ঘটিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা নিজেরা দল তৈরি করেছেন। বর্তমান সরকারের জবাবদিহিতা নাই, দায়বদ্ধতা নাই, তারা নির্বাচিত নন, তাদের কোনো বৈধতা নাই এবং তারা দেশ চালাতে পারছেন না, খুন জুলুম হচ্ছে। তো ইনসানিয়াত বিপ্লবের রাজনীতি মানে সর্বজনীন মানবতার, ইউনিভার্সাল হিউম্যানিটেরিয়ান পলিটিক্স। আমরাও চাই ডিসেম্বরের ভিতরে অবিলম্বে নির্বাচিত সরকার আসুক, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক। ইনসানিয়াত বিপ্লব হচ্ছে জীবনের বিপ্লব, অর্থাৎ আমরা যে মানুষ এটা আমরা উপলব্ধি করা। এটা নিছক দৈহিকভাবে আমরা দুইটা হাত পা আছে এটা নয়, যে আমরা জীবনের সত্য উপলব্ধি করি যে আমাদের জীবন ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে আমাদের জীবন যে কেবল জীবনের দয়ময় স্রষ্টার নামে, স্রষ্টার আলো মহান রাসালাতের আলোকে আমাদের জীবন হবে, না হলে আমাদের জীবন মিথ্যার আধারে ডুবে যাবে। আমরা মানুষ থাকবো না, আমাদের মানবিক চেতনা থাকবে না, আমাদের মানবিক দৃষ্টি থাকবে না, আমাদের মানবিক বিচার বোধ শক্তি থাকবে না। আমরা মানুষ রূপে মানবতার শত্রু, স্রষ্টার শত্রু, জীবনের শত্রু, অমানুষ হয়ে যাব। আমরা খুন জুলুম অবিচারের ধারক হয়ে যাব। আমরা যদি স্রষ্টার নামে বস্তুর ঊর্ধ্বে মানুষ না হই, আমাদেরকে যদি বস্তুবাদ, জাতীয়তাবাদ নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের মানবিক চেতনা বিলুপ্ত হয়ে আমরা মানুষ রূপে এমন অমানুষ হয়ে যাব যে আমাদের মানুষ দাবি করাটাই মিথ্যা হয়ে যাবে। এবং বর্তমানে তাই আছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ ইত্যাদি জাতীয়তাবাদের মধ্যে দিয়ে বস্তুবাদী চেতনার ধারায় মানব সত্তার মৃত্যু ঘটানো হয়েছে। আমরা মানুষ দাবি করলেও আমরা দুনিয়াতে এখন মানুষ নেই, এবং মানবতার রাজনীতি নেই, মানবতার রাষ্ট্র নেই, মানবতার দুনিয়া নেই। এবং প্রতিটি রাষ্ট্র এবং রাষ্ট্রের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা মানুষকে অমানুষ বানাচ্ছে, মানুষকে মানবতার শত্রু বানাচ্ছে, স্রষ্টার শত্রু বানাচ্ছে, মানুষের মানবিক গুণাবলী বৈশিষ্ট্য ধ্বংস করে দিচ্ছে, মানুষকে মানবতার শত্রু বানাচ্ছে। মানুষ অন্য মানুষের অধিকার স্বীকার করে না। তো এই অবস্থায় যে আমরা মানুষ, এই আমাদের আত্মপরিচয়কে পুনরুদ্ধার করার জন্য এবং এর সাথে সাথে আমরা স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায় মানুষ হিসেবে যেন আমরা সব মানুষকে ভালোবাসি, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করি। এবং এই অধিকার স্বাধীনতা স্বীকারের বাস্তব রূপ হচ্ছে রাষ্ট্র সব মানুষের হতে হবে। রাষ্ট্র যদি এক ধর্মের, এক জাতির, এক গোত্রের হয়, তাহলে সেখানে আর মানব জীবন বেঁচে থাকে না, সেখানে খুন জুলুম অবিচার কায়েম হয়, জীবনের অধিকার স্বাধীনতা হারান হয়, সেখানে বাক স্বাধীনতা ধ্বংস হয়। রাষ্ট্র যদি এক ধর্মের, এক জাতির, এক মতবাদের হয়, সেখানে সত্য নিষিদ্ধ হয়। ক্ষমতার বলে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে চাপিয়ে দেন ধর্মের নামে বা মতবাদের নামে। আসল ধর্ম বিলুপ্ত হয়, জ্ঞানের ধর্ম, দলীয় ধর্ম থাকে না, এবং জীবনের সত্য থাকে না, যার যার বিশেষ আদর্শ নিয়ে চলা চায় না, এবং জীবনের অধিকার স্বাধীনতা একবারে রুদ্ধ হয়ে যায়, রাষ্ট্র একটা কারাগার হয়ে যায়। আর যদি সত্যকে তুলে ধরা হয়, মিথ্যাকে তুলে ধরা হয় এবং অন্যায়ের অবিচারের প্রতিবাদ করা হয়, তখন ক্ষমতার বলে খুন জুলুম অবিচার, জেল, রিমান্ড এগুলো হয়। তো এগুলো সারা বিশ্বব্যাপী এখন চলছে। তাই মানব সত্তার পুনরুজ্জীবনের সাথে সাথে মানবতার রাজনীতির প্রবর্তন বর্তমান দুনিয়াকে দুইটা রাজনীতি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ প্রাকৃতিক শক্তির পর রাজনীতি একমাত্র প্রধান শক্তি, যেটা জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে, মানুষের মন মগজকে নিয়ন্ত্রণ করে, শিক্ষা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে, আইন অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, বিচার প্রশাসন নিয়ন্ত্রণ করে। তো এভাবে পৃথিবীর ইতিহাস, রাজনীতির ইতিহাস এভাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পৃথিবীতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া এবং সব ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতি নেয়, জীবন বিবেকের সাধারণ যে মানবিক মূল্যবোধের রাজনীতি নেয়, যে রাজনীতি আছে সেটা একক গোষ্ঠীবাদী রাজনীতি। সেটা একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এই জাতীয়তাবাদের পিছনে আছে বস্তুবাদ, বস্তুবাদের পিছনে আছে নাস্তিকতাবাদ। এবং এই বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির কারণেই মানুষ অমানুষ হচ্ছে, জীবনের সত্য হারিয়ে ফেলছে, এবং পৃথিবীতে খুন জুলুম অবিচার চলছে। মানব জীবনে যত দুঃখ, সংকট, দুর্দশা আছে, এবং পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, দারিদ্র, বৈষম্য, বর্ডার, এই সব কিছুর পিছনে আছে একক গোষ্ঠীর রাজনীতি। তাই আমরা একক গোষ্ঠীর রাজনীতিকে যেহেতু মানবিক দৃষ্টিতে এবং ধর্মের মূল্যবোধের, ধর্মের সত্যের দৃষ্টিতে একক গোষ্ঠীর রাজনীতিকে সত্য বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, সকল অপরাধের মূল, মানবতার বিরুদ্ধে ওয়ার অ্যান্ড ক্রাইম এগেইনস্ট লাইফ অ্যান্ড হিউম্যানিটি অ্যান্ড ট্রুথ মনে করি এবং বিশ্বাস করি, এবং সেটা আমরা প্রমাণ করতে সক্ষম। তাই বর্তমান একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী রাজনীতি থেকে সত্য এবং জীবনের মানবতার জগতের মুক্তির জন্য মানবতা রাজনীতি প্রবর্তন ইনসানিয়াত বিপ্লবের দ্বিতীয় উদ্দেশ্য। এবং এই দ্বিতীয় উদ্দেশ্যের পরবর্তী লক্ষ্য হচ্ছে যে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বর্তমান রাষ্ট্রগুলো মানবতার রাষ্ট্র নয়, জীবনের রাষ্ট্র নয়, একক গোষ্ঠীর রাষ্ট্র, একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র। এগুলো এক ধরনের কারাগারে কসাইখানা, পৃথিবীর সব জায়গায় কম বেশ। তো এইভাবে রাষ্ট্র যেন সবার হয়। এখন বর্তমানে রাষ্ট্রকে এক ধর্মের নামে চালিয়ে দেওয়া হয়, ইসলাম ধর্মের নামে বা হিন্দু ধর্মের নামে বা খ্রিস্টান ধর্মের নামে বা বৌদ্ধ ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। যদিও ইসলাম এটা বলে নাই, কোনো ধর্ম সেটা বলে নাই, কিন্তু ধর্মের নামে অধর্ম উগ্রবাদ সেটা করছে।
ইসরায়েল তার প্রমাণ, রাম রাষ্ট্র তার প্রমাণ, বৌদ্ধ রাষ্ট্র তার প্রমাণ, তালেবান আফগানিস্তান, ইরান এশিয়াবাদ এবং আল আরবে কাবলাভূমি, আল আরবে সৌদি গোত্রবাদী অভিবাদ সেটার প্রমাণ, একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র। এভাবে এই রাষ্ট্র ব্যবস্থা এবং এই রাজনীতি আমরা মানুষ হিসেবে মেনে নিতে পারি না। মেনে নিলে আমাদের মানব সত্তা থাকে না, আমরা সত্যের ধারক বলতে পারি না, আমরা মিথ্যার অংশ হয়ে যাই, আমরা জুলুমের অংশ হয়ে যাই। তাই একক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করে মানবতার রাষ্ট্র প্রবর্তন করা এবং মানবতার দুনিয়া প্রবর্তন করা। তাই ইনসানিয়ত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন, জীবনের রেভলিউশন, অর্থাৎ মানব সত্তা, মানবতার রাজনীতি, মানব ভ্রাতৃত্ব, মানবিক চেতনা, মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া এবং মানবতার অর্থনীতি প্রবর্তন করা। অর্থাৎ মানবতার অর্থনীতি মানে চাঁদের আলো, সূর্যের আলো, আলো বাতাস, মাটি পানি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সব মানুষকে দান করেছেন। অক্সিজেন কোনো এক ধর্মের এক মানুষের না, সূর্যের আলো এক ধর্মের এক জাতির এক মতবাদের না। তাই এভাবে দুনিয়ার সকল সম্পদ সব মানুষের। তাই জীবনের অধিকার স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠার জন্যই ইনসানিয়ত বিপ্লব আমরা কাজ করছি। দুনিয়াতে দুইটা রাজনীতি এখন আছে, আগে আর একটা ছিল, তিনটা রাজনীতি। অর্থাৎ একক ধর্মের নামে রাজনীতি, বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি এবং সমাজতান্ত্রিক রাজনীতি। সমাজতান্ত্রিক রাজনীতি এখন একটু পিছনে পড়ে গেছে। এখন ধর্মের নামের রাজনীতি এবং জাতীয়তাবাদী রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। তো 5ই আগস্টের পর মানে এর আগে যে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার যে দল ক্ষমতায় ছিল, তাদের স্বৈরতন্ত্র ছিল, তাদের পাশবিক রাজনীতি ছিল, তাদের গণতন্ত্র, হত্যার প্রশাসনের নির্বাচন ছিল, একটা গুন্ডাতান্ত্রিক সমাজ পরিবেশ গড়ে উঠেছিল বিগত সরকারের আমলে। সেখান থেকে মুক্তির জন্য জনগণ আশা করেছিল যে আবার বাক স্বাধীনতা ফিরে আসবে, খুন জুলুম দূর হবে, গুম দূর হবে, সবার অধিকার স্বাধীনতা ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে। সে আশায় আমরা সবাই কাজ করেছি। এবং এই তাদের আন্দোলন ছিল আসলে অরাজনৈতিক একটা কোটার আন্দোলন। কোটা তো সবার জন্য প্রযোজ্য নয়। যারা চাকরি বাকরি করবেন, তবে সরকারি চাকরি করবেন, তাদের ক্ষেত্রেই কোটার বিষয়টা আসে। তো এই কোটার আন্দোলন তৎকালীন সরকার না মেনে বিভিন্ন চাপা দেওয়ার চেষ্টা করা, পরবর্তীকালে সেটাকে দমন করা, পরবর্তীকালে সেটাকে যখন মানে খুনের পর্যায়ে চলে গেছে, তখন গণমানুষ আগে থেকেই বিক্ষুব্ধ ছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে। আমরা সবাই বিক্ষুব্ধ ছিলাম, আমরা সবাই নিপীড়িত ছিলাম। আমরা গণমানুষ মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মূলত আমরা এসেছিলাম। কিন্তু পরিবর্তনের পর আমরা দেখেছি যে না, আগের সেই জাতীয়তাবাদী স্বৈরাচারী রাজনীতি এখন একই সাথে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, এই দুইটার সংমিশ্রণ ঘটিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা নিজেরা দল তৈরি করেছেন। এবং দল তৈরি করাটা এটা আসলে ক্ষমতার গর্ভে এবং এটা দুর্নীতির ঔরসে বা ক্ষমতার ঔরসে বা দুর্নীতির গর্ভে এই দলটার আবির্ভাব। এবং এটার শুরু থেকেই আমরা দেখেছি যে রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করা হচ্ছে, প্রশাসনকে ব্যয় করা হচ্ছে, ক্ষমতাকে ব্যয় করা হচ্ছে। আপনি বলেছেন এটা মানুষ চিনবেই তো, কারণ হচ্ছে যে ক্ষমতায় থেকে দল তৈরি করা এর মতো সহজ কাজ আর কিছু নাই। কিন্তু ক্ষমতার বাহিরে থেকে প্রতিরোধের মুখে, প্রতিবাদ মানে স্রোতের প্রতিকূলে গিয়ে নতুন রাজনীতি প্রবর্তন করা পৃথিবীর সবচেয়ে দুঃসাধ্য কাজ। কিন্তু আর আমরা সেই কাজটাই করছি। তাই হয়তো ইনসানিয়ত বিপ্লব এখনো গণমানুষের কাছে পৌঁছতে পারে নাই, কারণ আমাদের তো চুরি ডাকাতের সুযোগও নাই, রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করার সুযোগও নাই। সুযোগ থাকলেও সেটা তো ইনসানিয়ত করতে পারে না। এবং আমরা দেখতেছি বর্তমানে তার উপদেষ্টারা হিসেবে এই দলের সাথে, আপনি যাদের কথা বলেছেন সে দলের সাথে যুক্ত উপদেষ্টারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন, দুর্নীতি করছেন, রাষ্ট্র দলীয়করণ করছেন, নিয়োগ বাণিজ্য করছেন এবং এইভাবে প্রশাসনকে দলীয়করণ করছেন, পুলিশ দলীয়করণ করছেন এবং তাদের পিএদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি, লুটপাট, নিয়োগ বাণিজ্য, এগুলো একেবারেই এখন প্রমাণিত প্রকাশ্য ঘটনা। তো এই অবস্থায় আপনি যেটা বলেছেন বিএনপির সাথে, হ্যাঁ, বিএনপি সাথে তাদের মতাদর্শগত বিরোধ আসলে নাই বললেই চলে। বিএনপির মূল মতবাদ হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদ, অর্থাৎ রাষ্ট্রীয় জাতীয়তাবাদ। এবং আওয়ামী লীগের জাতীয়তা হচ্ছে মূল দর্শন হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। একই সাথে আওয়ামী লীগের জাতীয়তা মূলনীতির মধ্যে সমাজতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতা আছে। গণতন্ত্রের কথা বললেও সেটা মনে হয় কার্যকর করেন না। তো এইভাবে তো আওয়ামী লীগের মতবাদ বাঙালি জাতীয়তাবাদ, সেই রাজনীতি চালু ছিল। সেই ভিত্তিতে বাংলাদেশে কিছু দল আছে। আবার বিএনপি, জিয়া রহমান সাহেব বাংলাদেশি জাতীয়তাবাদ এটা বিশ্বব্যাপী আছে। এখানে উনি সেটা প্রবর্তন করেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ। ও এই দলটার নামে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশি জাতীয়তাবাদী দল। তো বাংলাদেশি জাতীয়তাবাদ এইটাকে ভিত্তি করে, এই দর্শনের ভিত্তিতেই এরশাদ সাহেব ওনার জাতীয় পার্টির নামে পার্টি করেছেন। তো বর্তমানে এনসিপি নামে আপনি যেটা বলেছেন, ওনাদের জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। তো দর্শনগতভাবে বিএনপির সাথে ওনাদের পার্থক্য নাই। তো বাংলাদেশে যত দলই আছে সব দল হয় বাঙালি জাতীয়তাবাদের অনুসারী,
অথবা বাংলাদেশি জাতীয়তাবাদের অনুসারী। আর একই সাথে আর কিছু দল আছে ধর্মের নামের কথা বলে, কিন্তু একই সাথে তারাও বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেন। এবং জামাত ইসলাম নামধারী যে দলটা আছে বা হেফাজত ইসলাম নামে যে দলটা আছে বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে যে দলটা আছে, তারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন না, তারাও বাংলাদেশি জাতীয়তাবাদের অনুসরণ করেন। তো এই জন্য তাদেরকে বিএনপির বাচ্চা, বিএনপির পুত্র পৌত্র নাতি নাতনি দল বলা যায়। তো এই জন্য মতাদর্শগত দিক থেকে তারা বিএনপির সাথে আসলে কোনো তেমন দূরত্ব নাই। বিএনপিও ধর্মের মূল্যবোধের কথা বলে, ইনারাও ধর্মের রাজনীতির মিশ্রণের কথা বলেন। বিশেষ পাকিস্তানের রাজনীতি 47-এ যে ধর্মের নামে অধর্ম সাম্প্রদায়িক যে রাজনীতি মুসলিম লীগ করে ধর্মকে জবাই করেছে, অর্থাৎ ইন্ডিয়াকে মানে ধর্মের নামে যে বিভক্ত করেছে, যে হিন্দুর জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান, বৌদ্ধদের জন্য বার্মা, এই যে ইসলাম বিরোধী, এটা মানে কোরআন করিম হাদিস শরীফের বিপরীত, কলেমার চেতনার বিপরীত, যে ইন্ডিয়া বিভক্ত করা ধর্মের নামে, এই ধর্মের নামে যে মানে ধর্ম বিরোধী মানে একবারেই ধর্মের নামে ধোকার প্রতারণার রাজনীতি বর্তমান এনসিপি যাদের কথা বললেন তারা সেটাকেও অনুসরণ করেন। তারা পাকিস্তানি জাতীয়তাবাদের, পাকিস্তানের যে মানে যে রাজনীতি সেটার বেশ ফলো করেন এবং জিন্নার ছবি নিয়ে এখানে ওনারা কাজ করেন। ওনারা যে দলগুলোর সাথে যুক্ত আছেন তাদের ওই জিন্নাকে জাতির পিতা বলেন। তো এইভাবে তো তাদের রাজনীতির সাথে ব্যক্তির পরিবর্তন হলেও এই মানে বিএনপির রাজনীতির সাথে আমরা তার দ্বন্দ্ব দেখি না, তবে স্বার্থের দ্বন্দ্ব আছে। যে ইনসানিয়ত বিপ্লব সংবিধান সংস্কার চায়, সংবিধানের সংশোধন চায় এবং সেটার ভিত্তি হতে হবে মানবতার রাজনীতি, অর্থাৎ রাষ্ট্রের মালিক সব মানুষ। এই ভিত্তিতে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, এটা জীবনের প্রাকৃতিক বিধান যে রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোত্রের, এক দলের নয়। তো কিন্তু বিএনপির যে জাতীয়তাবাদ সেটাকেও রাষ্ট্রকে সে মতবাদও রাষ্ট্রকে এক জাতীয়তাবাদ ভিত্তিক করে ফেলে। তো এনসিপির যে মতবাদ সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদ, সেটাকেও রাষ্ট্রকে এক জাতির করে ফেলে। তো ইনসানিয়াত বিপ্লবের রাজনীতি মানে সর্বজনীন মানবতার, ইউনিভার্সাল হিউম্যানিটেরিয়ান পলিটিক্স। আর ওনাদেরটা হচ্ছে এক জাতির রাজনীতি, আওয়ামী লীগেরটাও এক জাতির রাজনীতি। তো এভাবে বিএনপিরটাও এক জাতির রাজনীতি, অনেকে এক ধর্মের রাজনীতি। তো এই জন্য যে ইনসানিয়ত বিপ্লবের সাথে বর্তমান রাজনীতির কারোর সাথে মিলবে না, কারণ বর্তমান বিশ্বব্যাপী ধর্মের নামে রাজনীতি আর জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধে। এগুলোকে উৎখাত করে মানবতা রাজনীতি প্রবর্তনের জন্য এটা একটা তৃতীয় রাজনীতি, এটা বা চতুর্থ রাজনীতি, সমাজতান্ত্রিক রাজনীতিকে হিসাবে আনলে এটা একটা চতুর্থ রাজনীতি। মৌলিকভাবে এটা একবার জীবন পৃথিবীর ন্যাচারাল জীবনের প্রাকৃতিক রাজনীতি প্রথম রাজনীতি, কিন্তু যেহেতু এটা বিলুপ্ত হয়ে নতুনভাবে উদয় হচ্ছে তাই পৃথিবীতে এখন এটা চতুর্থ রাজনীতি। তো এভাবে তো সংবিধান বাতিল সেটা মানে ইচ্ছা করলেই কেউ এসে ক্ষমতায় এসে সংবিধান বাতিল, এটা বৈধ কথা নয়। সংবিধান তো মানে বাতিল করতে হলে সেটার একটা প্রক্রিয়া আছে। একটা গ্রুপ, একটা দল আমি সংবিধান বাতিল করে দিলাম ক্ষমতায় গিয়ে, এই অধিকার কারণ নাই। তো এই জন্য যারা সংবিধান বাতিলের কথা বলছেন এই কথাটাও ফেসিবাদ, এই কথাটাও স্বৈরাচার, এই কথাটা অধিকার হানিকর। সংবিধান এটা জনগণের রাষ্ট্র, জনগণ রাষ্ট্রের মালিক এবং জনগণের সংবিধান জনগণই সংশোধন করতে পারেন। এটা আমি ইনসানিয়ত বিপ্লব বা বিএনপি বা এনসিপি কেউ এসে ক্ষমতার বলে সংবিধানকে বাতিল করে দিলাম, একটা নতুন সংবিধান চালু করে দিলাম নিজের দলের ভিত্তিতে, এই অধিকার কারণ নাই। হ্যাঁ, সংবিধান সংশোধন করতে গেলেও সেটার একটা আইনসম্মত সাংবিধানিক প্রক্রিয়া আছে, গণতান্ত্রিক প্রক্রিয়া আছে। সংবিধান সংস্কার করতে গেলেও সেটার আইনসম্মত গণতান্ত্রিক একটা প্রক্রিয়া আছে। কোনো একক দল তার মতবাদ মোতাবেক, তার ইচ্ছা মোতাবেক সংবিধান বাতিল, সংস্কার, সংশোধন সেটা কেউ করতে পারে না। তো বর্তমান সংবিধানের কিছু অবশ্যই ভালো কথা আছে, কিছু অবশ্যই জীবন বিরোধী, মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী ধারা আছে। সংবিধান 16বার সংশোধন হয়েছে। তো এভাবে এই সংশোধনগুলো যারা যখন ক্ষমতায় ছিলেন তারা তাদের স্বার্থে করেছেন। তো এই জন্য এই সংবিধানে জীবন, গণতন্ত্র, মানবতা বিরোধী, ধর্ম বিরোধী অনেক ধারা আছে, সেগুলোর বাতিল হওয়া উচিত, সংশোধন হওয়া উচিত এবং সবার জীবন ভিত্তিক গণতান্ত্রিক মানে সংবিধান অবশ্যই হওয়া উচিত। এবং সেটা কেবলমাত্র সংস্কারের মধ্যে দিয়ে, সংশোধনের মধ্যে দিয়ে, তাও আইনগত গণমানুষের ম্যান্ডেটের মধ্যে দিয়ে হতে হবে। সেটা কেউ কোনো দল ক্ষমতায় গিয়ে সেটা পারে না। সেটার জন্য একমাত্র প্রক্রিয়া হলো নির্বাচন, অর্থাৎ নির্বাচনে প্রত্যেক দল যার যার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাবে, জনগণের কাছে বলবে আমি এই সংশোধনী করতে চাই, এই সংস্কার করতে চাই, এবং সেভাবে জনগণ যদি সমর্থন করে, তাও সেটার একটা প্রক্রিয়া আছে যে কেবল ক্ষমতায় গেলেই সংশোধন করা যায় না, সংসদের 2/3 সদস্যের সমর্থন লাগে, তারপর গণভোট লাগে। যে জনগণ, সব মানুষের অধিকার আছে সংবিধানে
প্লাস মাইনাস করার, কিছু বাদ দেওয়ার, কিছু সংযোজন করার জন্য প্রতিটি মানুষের, সব মত পথের, সব দলের, সব ধর্মের সবার একটা বিশেষ আদর্শের প্রতিফলন সংবিধান ঘটায়। সবার অধিকার সাধনার রক্ষক, রাষ্ট্রের রক্ষক হচ্ছে সংবিধান। তো সেটা যেন ভাবে বাতিল দাবি করা, এটাকে আমরা মানে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন দাবি আমরা মনে করি না। আসলে তাদের মতাদর্শ আমাদের মতাদর্শ তো বিপরীত। তাদের রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি, আমাদেরটা হচ্ছে মানবতার রাজনীতি। তাদের জাতীয়তা হচ্ছে রাষ্ট্রভিত্তিক জাতীয়তাবাদ, আর আমাদেরও জাতীয়তা আছে, সেটা মানব জাতীয়তা। আমরা মুসলমান হিসেবে আমাদের জাতীয়তা আছে ব্যক্তিগতভাবে, এবং আমাদের মুসলিম মিল্লাতগতভাবে আমাদের জাতীয়তা ইমানি জাতীয়তা বা মুসলিম জাতীয়তা, সেটা ভিত্তিতে রাষ্ট্র হয় না। রাষ্ট্রের সব জাতি, সব ধর্মের মানুষ বাস করে। মদিনার সনদের ভিত্তিতে আমাদের মানে জাতীয়তা হচ্ছে মানব জাতীয়তা, যে সব মানুষকে মিলে রাষ্ট্র হচ্ছে মানব জাতীয়তা ভিত্তিক হবে। সেখানে রাষ্ট্রের দৃষ্টিতে কেউ বাঙালি, কেউ বাংলাদেশি, কেউ মুসলিম, কেউ হিন্দু, সেটা নয়। রাষ্ট্রের দৃষ্টিতে সব মানুষ 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 হিসেবে সবার ইকুয়াল রাইটস, ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড লিবার্টি, সেভাবে মানে মানুষের রাষ্ট্র হবে। তো এই জন্য তাদেরকে আমরা আসলে আমরা মানে এটাই আহ্বান জানাবো যে মানে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি সেটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, সেটা জীবনের কল্যাণ নয়, সেটা মানবতা বিরোধী অপরাধ। এই রাজনীতি মানবতাকে ধ্বংস করে দেয়, এটা মানুষের কল্যাণ করে না, এটা স্রষ্টার নামে জীবন অস্বীকার করে, মানবিক চেতনা ধ্বংস করে। বিশ্বব্যাপী আজকে যে মানবতা রাজনীতির শূন্যতার মধ্যে যে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি, ধর্মের নামে রাজনীতি, এই দুইটার মিশ্রণ আমরা এনসিপির মধ্যে দেখতে পাচ্ছি। তো এই দুইটা মিশ্রণই হচ্ছে সবচেয়ে বিষাক্ত রাজনীতি, দুইটা বিষাক্ত রাজনীতির মিশ্রণ, এবং এটার দিয়ে পৃথিবীতে খুঁজলম অবিচার চলছে, এবং এটার কারণে পৃথিবীর মানবতার এত সংকট, যুদ্ধ বিগ্রহ। তো এই রাজনীতি মানে জীবনের, মানবতার, সত্যের কোনো কল্যাণ করবে না, অকল্যাণ করবে। এবং এই রাজনীতি রাষ্ট্রের মুক্তি, গণতন্ত্রের মুক্তি আসবে না। এই রাজনীতির আলটিমেট রেজাল্ট একক গোষ্ঠীর স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, ক্ষমতার বলে তাদের মতবাদ চাপিয়ে দেওয়া, মিথ্যা কায়েম হয়ে যাওয়া, জুলুম কায়েম হয়ে যাওয়া, এবং অধিকার স্বাধীনতা হরণ হয়ে যাওয়া। তারা আসলে অর্থনীতি সঠিকভাবে পরিচালিত করতে পারছেন না। তারা এই যে শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, 90,000 কোটি টাকা গায়েব হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, ঘরে ঘরে হাহাকার চলছে। তো এভাবে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা কাগজে কলমে 9.17 বলা হলেও বাস্তবে আরো বেশি, এবং আরো অবনতি ঘটছে। 1 মাসের মধ্যে ডলারের দাম 120 থেকে 127 চলে আসছে। তো এইভাবে এটা 9% না, এটা আরো অনেক মারাত্মক অবস্থায় চলে যাচ্ছে, এবং আরো চলে যাবে। তো তারা যেভাবে চলছেন, দলীয়করণ, আইন শৃঙ্খলা ধ্বংস, কলকারখানা ধ্বংস, মানুষকে কর্মচ্যুত করা, এই অবস্থায় মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সব মিলে অর্থনীতি যেদিকে যাচ্ছে, অবনতির দিকে যাচ্ছে। এটা 9 থেকে 8 ফিরে আসা দূরের কথা, আবার 9 দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যে আমরা ইনসানিয়ত বিপ্লব প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে আরো বহু আগে চেয়েছিলাম যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে মানে জনগণের প্রতিনিধিত্বশীল, জনগণের ম্যান্ডেট নিয়ে একটা গণতান্ত্রিক সরকার হোক, জনগণের কাছে জবাবদিহি সরকার হোক, দায়বদ্ধ সরকার হোক। বর্তমান সরকারের জবাবদিহিতা নাই, দায়বদ্ধতা নাই, তারা নির্বাচিত নন, তাদের কোনো বৈধতা নাই, এবং তারা দেশ চালাতে পারছেন না, খুন জুলুম হচ্ছে, নিরাপত্তা নাই, মানে অর্থনৈতিক ধ্বংস হচ্ছে। এভাবে মানে একটা দেশ রাষ্ট্র ধ্বংস হচ্ছে, ধর্ম ধ্বংস হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এই অবস্থায় আমরা সবার আগে, ইনসানিয়ত বিপ্লব বিএনপিরও আগে আমরা নির্বাচন চেয়েছি। আমরাও চাই ডিসেম্বরের ভিতরে অবিলম্বে নির্বাচিত সরকার আসুক, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক।